বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল সুপ্রিয় শিক্ষার্থীদের রাবেয়াস অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার আজকের এই ক্লাসটি আমি যাদের জন্য তৈরি করেছি তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। আমি আজকে তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পঞ্চম পত্র নিয়ে। আমি আজকে আলোচনা করব পঞ্চম পত্র নিয়ে, এবং আমার যে পরবর্তী ক্লাসটা হবে সেটা হবে তোমাদের যে ষষ্ঠ পত্র আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টি কি সেটি আমরা জেনে নিই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দ। আমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে সে অধ্যায় বা সেই টপিকের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি আজকে তোমাদেরকে বলে দেব, এবং সংক্ষেপে সেগুলোর উত্তরও আমি আলোচনা করব আজকে। তো এখানে এতগুলো প্রশ্ন আসলে লেখা সম্ভব নয়, তাই আমি তোমাদেরকে সেগুলো বলবো, ধীরে ধীরে বলবো, যাতে করে তোমরা লিখতে পারো। তোমরা এগুলো খাতায় লিখে রাখবে এবং সেগুলোর উত্তর সহ আমি বলে দেব, যাতে তোমাদের খুঁজতে সমস্যা কম হয়। তো আমরা আজকে এখন আম, আমাদের যে আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি 1 2 বলে ক্রম অনুসারে বলে যাব। তোমরা এগুলো লিখে রাখবে খাতায় এবং সেগুলোর উত্তরও বলে দিব। সেগুলো ভালো করে দেখবে, সেগুলো আত্মস্থ করার চেষ্টা করবে। তোমরা তোমাদের খাতায় লিখে রাখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমার ক নম্বর বা এক এক বলি, ক নম্বর না বলে 1 2 দিয়ে শুরু করি। হ্যাঁ, 1 নম্বর যে প্রশ্নটা সেটা হলো ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? এই প্রশ্নটা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। পরীক্ষা যে হয়েছিল সেই পরীক্ষায় এসেছে 2017 সালে। তো এটার উত্তর হবে ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। অর্থাৎ এটা ঘুরিয়ে আসতে পারে যে ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল। উত্তর হবে ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রশ্ন নম্বর 2, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 2, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? আমি যখন বড় প্রশ্নগুলো আলোচনা করেছিলাম তখন আমি এটা বলেছি যে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল 3টি। তোমার একটি ছিল সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধ। 2 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? উত্তর হবে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল 3টি। সেটি হলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। প্রশ্ন নাম্বার 3, চতুর্দশ লুই কি ধরনের শাসন কায়েম করেছিলেন? বা এখানে প্রশ্ন হতে পারে চতুর্দশ লুই কোন ধরনের শাসক ছিলেন? এটার উত্তর হবে চতুর্দশ লুই ছিলেন একজন স্বৈরাচারী শাসক। 3 নম্বর প্রশ্ন, চতুর্দশ লুই কোন ধরনের শাসক ছিলেন? উত্তর হবে চতুর্দশ লুই ছিলেন একজন স্বৈরাচারী শাসক। প্রশ্ন নম্বর 4, লিখো যে ফরাসি আইনসভাকে কি বলা হতো? এটা আমরা জানি যে ফরাসি আইনসভাকে বলা হতো স্টেটস জেনারেল। প্রশ্ন নম্বর 4, আবার বলছি, ফরাসি আইনসভাকে কি বলা হতো? উত্তর স্টেটস জেনারেল। প্রশ্ন নম্বর 5, পঞ্চদশ লুই অর্থাৎ
তম লুই যে ছিলেন তাকে বলা হতো পঞ্চদশ লুই। আম, তো এই পঞ্চদশ লুই কেমন শাসক ছিলেন যদি আসে, তাহলে এটার উত্তর হবে পঞ্চদশ লুই ছিলেন একজন বিলাসী ও রমণীরঞ্জন শাসক। এটা এত বেশি ইম্পর্ট্যান্ট না, এটা জাস্ট আমি তোমাদের জানার জন্য বললাম। তোমাদের এসে থাকে আসলে চতুর্দশ লুই কোন ধরনের শাসক ছিলেন। চতুর্দশ লুই ছিলেন স্বৈরাচারী শাসক। আমি 3 নম্বর প্রশ্নে এটা বলেছি। তো দেখো তারপরে যে প্রশ্নটা, সেটা হবে আহ, ফরাসি বিপ্লবের পূর্বের তোমার ফ্রান্সের শাসন ক্ষমতা কেমন ছিল। এটার উত্তর হবে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের শাসন ক্ষমতা মূলত ছিল তোমার বুড়ো রাজতন্ত্রের অধীনে। তো প্রশ্ন এটা হতে পারে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের শাসন ক্ষমতা কেমন ছিল। তো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের শাসন ক্ষমতা ছিল তোমার রাজতন্ত্রের বুড়ো রাজতন্ত্র বা বুড়ো রাজতন্ত্রের হাতে, ঠিক আছে। তার পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শাসক কে ছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এটা এটা তোমাদের আসতে পারে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটা স্কিপ করা যাবে না। এখানে আসতে পারে তোমার ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শাসক কে ছিলেন। উত্তর হবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শাসক ছিলেন ষষ্ঠদশ লুই। ষষ্ঠদশ অর্থে তোমরা জানো যে এটার অর্থ হলো 16তম লুই। তো প্রশ্নটা কি হবে, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শাসক বা রাজা কে ছিলেন। সেটা হবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শাসক ছিলেন বা ফ্রান্সের রাজা ছিলেন ষষ্ঠদশ লুই। তার পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের ঠিক পূর্ব মুহূর্তে ফ্রান্সে 400টি আইন প্রচলিত ছিল। এটা আমরা পূর্বের ক্লাসে বলেছি। তাহলে তোমাদের এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে ফরাসি বিপ্লব পূর্বে বা ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কতগুলো আইন প্রচলিত ছিল। তোমার এটার উত্তর হবে ফরাসি বিপ্লবের পূর্বে বা ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে 400টি আইন প্রচলিত ছিল। তারপর আরেকটি প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজে কয়টি শ্রেণী বিভাজন ছিল বা কয়টি শ্রেণীতে সমাজ ব্যবস্থা বিভক্ত ছিল। এটা সাধারণত দেখো যদি এটা প্রশ্ন হয় তাহলে লিখবে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজে মূলত বা প্রধানত 3টি শ্রেণীতে আহ, বিভক্ত ছিল। অর্থাৎ ফরাসি সমাজটা ফরাসি বিপ্লবের প্রাক্কালে 3টি শ্রেণীতে বিভক্ত ছিল প্রধানত। একটি হলো তোমার অভিজাত, প্রথমে যারা ছিল তোমার সেটা হলো তোমার তোমার অভিজাত শ্রেণী যেটা তারা ছিল। তারপর হলো যাজক শ্রেণী। আরেকটি শ্রেণী ছিল, সেটি হলো অধিকার বঞ্চিত ও সাধারণ শ্রেণী। তোমার এখানে একটু দেখো যে অভিজাত শ্রেণীর আসলে কারা ছিল। অভিজাত শ্রেণীতে মূলত ছিল তোমার যে শাসক গোষ্ঠী ছিল, তোমার রাজা বলো বা শাসক। ফরাসি যে তোমার ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে তোমার মনে করো ফরাসি বা ফ্রান্সকে পরিচালনা করতো যারা, তারাই মূলত অভিজাত শ্রেণীর অংশ ছিল। তারপর তোমার যাজক শ্রেণী, এখানে আবার তারা 2টা ভাগে বিভক্ত ছিল। আমি তোমাদের যখন পড়িয়েছিলাম যে তোমাদের আগের ক্লাসগুলোতে এই ফরাসি বিপ্লব সম্পর্কে, তখন আমি বলেছিলাম যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে আসলে যাজক শ্রেণী মূলত 2টা ভাগে বিভক্ত ছিল। একটা হলো ঊর্ধ্বতন যাজক শ্রেণী আর একটা হলো অধতন যাজক শ্রেণী। এই ঊর্ধ্বতন যে যাজক শ্রেণী তারা আসলে অভিজাত শ্রেণীর সাথে সংশ্লিষ্ট ছিল। কিন্তু তোমার যে আরেকটি যাজক শ্রেণী মানে অধস্তন যারা ছিল, সেই অধস্তন যাজক শ্রেণী তোমার আম,
ওই সময় যে মধ্যবিত্ত শ্রেণী ছিল বা মধ্যবিত্ত বা বুর্জোয়া যাদের বলি তাদের বা সাধারণ জনগোষ্ঠী মূলত তাদের অন্তর্ভুক্ত ছিল হলো তোমার অধস্তন যাজক গোষ্ঠী। সর্বোপরি তোমার আরেকটি যে ছিল মানে শ্রেণী শ্রেণী ছিল সেটি হলো তোমার অধিকার বঞ্চিত জনগোষ্ঠী। এই অধিকার বঞ্চিত জনগোষ্ঠী বা সাধারণ যে জনগোষ্ঠী ছিল এর অন্তর্ভুক্ত ছিল তৎকালীন সময়ে যে বুর্জোয়া বা তোমার মধ্যবিত্ত শ্রেণী, উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে নিম্ন পর্যায়ের তোমার সকল পেশার লোক এই আহ, তোমার এই সাধারণ শ্রেণী অথবা অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। তো এখানে প্রশ্নটা হলো ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? তোমরা এটা লিখবে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ ব্যবস্থা মূলত বা প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটি হলো অভিজাত শ্রেণী, দ্বিতীয়টি হলো যাজক শ্রেণী। এখানে যাজক শ্রেণী আবার দুই ভাগে বিভক্ত ছিল, একটি হলো ঊর্ধ্বতন যাজক শ্রেণী আর একটি নিম্নতম যাজক শ্রেণী। আরেকটি তৃতীয় যে গোষ্ঠী সেটা হলো তোমরা এখানে লিখবে যে অধিকার বঞ্চিত গোষ্ঠী বা সাধারণ শ্রেণী। এর অন্তর্ভুক্ত ছিল মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চশিক্ষিত জনগোষ্ঠী থেকে শুরু করে তোমার সকল পেশার জনগণ মূলত এটার অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তার পরের প্রশ্ন দেখো, প্রাক বিপ্লব কালে ফ্রান্সের সর্বাপেক্ষা ঘৃণ্য কর কি ছিল? মানে আমরা যখন ফরাসি বিপ্লবের প্রাক্কালের যে অর্থনৈতিক অবস্থা ছিল সেই অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে তোমার প্রাক বিপ্লব মানে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে আহ, কিছু জঘন্য ধরনের কর ব্যবস্থা প্রচলিত ছিল। তার মধ্যে একটি অন্যতম ছিল যে লবণ কর। আজান হচ্ছে, আমি আবার একটু পরে রেকর্ডিং করছি। তার পরের প্রশ্ন, পরের প্রশ্নটি হলো বুর্জোয়া শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? বুর্জোয়া যে আমরা বলি যে আসলে বুর্জোয়া শ্রেণী কারা ছিল? বুর্জোয়া শ্রেণী ছিল যে ফ্রান্সের উচ্চ শিক্ষিত এবং মধ্যবিত্ত শ্রেণী ছিল, এবং তোমার যে বণিক গোষ্ঠী ছিল আসলে তাদেরকে বলা হতো বুর্জোয়া। তো এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটা আমি পরে বলছি। প্রথম যে প্রশ্নটা তোমরা লিখবে সেটা হলো বুর্জোয়া শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? তো এটার উত্তর হবে বুর্জোয়া শব্দটির উৎপত্তিগত অর্থ হলো নাগরিক। তো আরেকটি প্রশ্ন লিখো যে বুর্জোয়া শ্রেণী কারা ছিল? তোমরা লিখবে যে ফ্রান্সের যে বণিক গোষ্ঠী ছিল যারা ব্যবসা বাণিজ্য করতো এবং উচ্চশিক্ষিত যে জনগোষ্ঠী ছিল যারা আসলে ব্যবসা বাণিজ্য করত এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল, মূলত তাদেরকে বুর্জোয়া শ্রেণী বলা হতো। বুর্জোয়া যদি আমরা বলি যে আসলে বুর্জোয়া শ্রেণীর প্রধান অংশ কারা ছিল, সেটা হবে তোমার যে বণিক গোষ্ঠী ছিল যারা ব্যবসা বাণিজ্য করত, আসলে তাদেরকেই বলা হতো বুর্জোয়া। বুর্জোয়া বা বুর্জোয়া, হ্যাঁ। তার পরের প্রশ্ন দেখো যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনীতি কেমন ছিল? উত্তর হবে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনীতি ছিল কৃষি নির্ভর অর্থনীতি। তার পরের প্রশ্ন হলো টেইলি কি? টেইলি মানে ট্রয়কার টে রসই লরেস্কার লি, টেইলি, এই টেইলি বলতে কি বুঝো বা টেইলি কি? টেইলি ছিল ফ্রান্সের যে মোট আয় সেই মোট আয়ের উপর ধার্যকৃত একটি কর। তোমরা এক কথা বলবে যে ফ্রান্সে প্রচলিত আহ, মোট আয়ের উপর ধার্যকৃত একটি কর, সেই করের নাম ছিল টেইলি। আর একটি প্রশ্ন সেটা হলো যে ক্যাপিটেশন কি?
তোমার ক্যাপিটেশনটা ছিল উৎপাদন ভিত্তিক, যে আয়কর ছিল সেটাকে বলা হতো ক্যাপিটেশন। তোমার যদি প্রশ্ন করা হয়, আরেকটি প্রশ্ন লেখো যে ফরাসি বিপ্লবের প্রাক্কালের ফ্রান্সের 3টি বা 2টি বা একটি পরোক্ষ করের নাম লিখো। তখন তোমরা যে করের নামগুলো লিখবে সেগুলো লেখো। সেগুলো হতে পারে গাবেলা বা লবণ কর, তারপর হলো তোমার আবকারি কর, তারপর নগর শুল্ক ও আন্তঃপ্রাদেশিক শুল্ক। ঠিক আছে, এগুলো হলো পরোক্ষ কর। তার পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের স্লোগানের যে স্লোগানটা ছিল, সেই স্লোগানের প্রবক্তা কে ছিলেন? এটার উত্তর হবে ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা ছিলেন দার্শনিক রুশো। আবার বলছি, ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই আরেকবার রিপিট করছি। ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা ছিলেন দার্শনিক রুশো। তার পরের প্রশ্ন, দার্শনিক মন্টেস্কু কোন নীতিতে বিশ্বাসী ছিলেন? দার্শনিক মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন। এই দার্শনিক মন্টেস্কুর দ্য স্পিরিট অফ লস একটি গ্রন্থ আছে। সেই গ্রন্থটি আসলে ফরাসি বিপ্লবে মানুষকে অনুপ্রাণিত করার জন্য খুবই ভূমিকা পালন করেছিল। সেটা আমরা সে সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই বই থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির লেখক কে? এটার উত্তর হবে দার্শনিক মন্টেস্কু। তারপর তোমার প্রশ্ন হতে পারে মন্টেস্কুর একটি গ্রন্থের নাম লিখো। তখন তোমরা লিখবা দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির কথাই লিখবে, কারণ এই গ্রন্থটি আসলে ফরাসি বিপ্লবের সাথে খুব গুরুত্বপূর্ণ মানে গুরুত্ববহ ভূমিকা পালন করেছিল ফরাসি বিপ্লবে। তারপর প্রশ্ন হতে পারে মন্টেস্কুর দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? তোমার দার্শনিক মন্টেস্কুর দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1748 খ্রিস্টাব্দে। তারপর পরের প্রশ্ন দেখো, দার্শনিক ভলতেয়ারকে তোমার বলা হতো তখন মানব জাতির বিবেক। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে ভলতেয়ারকে একটি উপাধি দেওয়া হয়েছিল, বা দার্শনিক ভলতেয়ারকে কি নামে ডাকা হতো? প্রশ্নটি হবে যে ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের সময়ের সমকালীন দার্শনিক ভলতেয়ার, সেই ভলতেয়ারকে কি নামে ডাকা হতো? সেটার উত্তর হবে ভলতেয়ারকে ডাকা হতো মানবজাতির বিবেক, বা ভলতেয়ারকে বলা হতো মানবজাতির বিবেক। তোমার যদি বলা হয়ে থাকে কোন দার্শনিক চার্চের কঠোর সমালোচনা করেছিলেন, বা কোন দার্শনিক চার্চের কঠোর সমালোচক ছিলেন, তো এটার উত্তর হবে আহ, দার্শনিক ভলতেয়ার ছিলেন চার্চের কঠোর সমালোচক। আমি এই প্রশ্নটা আগেই বলেছি, দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির লেখককে, সেটির লেখক হবে দার্শনিক মন্টেস্কু। তোমরা এই প্রশ্নটি মানে ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয়েছে বিভিন্ন বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো তোমার বেশি হয়েছে। এই অধ্যায় থেকে এগুলো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো বিগত বছরগুলোতে
বারবার রিপিট হয়েছে। আমি সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। তো লেখো পরের প্রশ্ন। ফরাসি বিপ্লবের দার্শনিক চিন্তাধারায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিলেন? যদি বলা হয়ে থাকে, আমরা তো কয়েকজন দার্শনিকের ভূমিকার কথা পড়েছি এবং দার্শনিকদের সম্পর্কে জেনেছি। তো এই দার্শনিকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কে? যদি তোমাদের তুলনা করতে বলা হয় তাহলে অবশ্যই সেটা কি হবে? দার্শনিক রুশো তোমার যে ফরাসি বিপ্লবের যে দার্শনিক চিন্তাধারা সেই চিন্তাধারায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন দার্শনিক রুশো। তাহলে তোমরা অবশ্যই এখানে দার্শনিক রুশোর নামটাই মেনশন করবে। দার্শনিক রুশোর জন্মস্থান কোথায় ছিল? এটা প্রশ্ন হতে পারে। তো তোমরা লিখবে যে দার্শনিক রুশোর জন্মস্থান ছিল সুইজারল্যান্ডের জেনেভাতে। ফরাসি বিপ্লবের সাথে তোমার আরেকটি নগরীর নাম খুবই উৎপতভাবে জড়িত। সেটা হলো যে বার্সাই নগরী। তো এই বার্সাই নগরীটা কোথায়, এটা প্রশ্ন হতে পারে। তো তোমরা পরের প্রশ্ন লিখো যে বার্সাই নগরী কোথায়। উত্তর হবে বার্সাই নগরী হলো ফ্রান্সে। তোমার দার্শনিক রুশো সম্পর্কে আমরা এতক্ষণ কয়েকটি প্রশ্ন বলেছি। তো আরেকটি প্রশ্ন বলবো যে দার্শনিক রুশোর সম্পূর্ণ নাম কি ছিল বা পুরো নাম কি ছিল? তোমার দার্শনিক রুশোর সম্পূর্ণ নাম ছিল জ্যাক বা জ্যাক রুশো। এই দার্শনিক রুশোর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল যেটি আহ, ফরাসি বিপ্লবের যে গতি সেই গতিকে ত্বরান্বিত করেছিল। সেই গ্রন্থটি হলো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। তো প্রশ্ন হতে পারে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কে? তো এটার উত্তর হবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক জে জ্যাক রুশো। যদি এখানে তোমার বলা হয়ে থাকে কোনো গ্রন্থের লেখককে, তখন লেখকের সম্পূর্ণ নাম দেওয়ার চেষ্টা করবে। সংক্ষিপ্ত যে নিক নেম যেটা, সেটা দেবে না। সেখানে তোমরা যদি পারো, জানা থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ নামটা মেনশন করবে। তোমার আমরা বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া সম্পর্কে আহ, জানি না, খুব কম স্টুডেন্টই আছি, হ্যাঁ। তো দেখো, এখানে যদি এই সময় তোমার ফরাসি বিপ্লবের ঠিক প্রাক্কালে তোমার এই যে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ, সেটার সংকলন করেছিলেন একজন লেখক বা সাহিত্যিক। তো যদি প্রশ্ন করা হয় যে কি সংকলন ছিল সাহিত্যিক দিদে রোর অমর কৃতি, হ্যাঁ, এইটা তোমার প্রশ্ন আসতে পারে। কারণ এই যে সাহিত্যিক দিদে দিদেবর দিদেবর না, সরি, দিদেরোর দিদেরর তোমার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আহ, আহ, ফরাসি বিপ্লবের সময় বা ফরাসি বিপ্লবের প্রাক্কালে অনেক কিছু লিখেছেন। তাদের লেখনী শক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এই দিদেবর আর দিদেবরের অমর কৃতি যদি বলা হয়, জানতে চাওয়া হয়, তাহলে এটার উত্তর হবে যে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়ার সংকলন করেছিলেন তিনি। তো এটাই প্রথমে দিবে। আমরা একটু আগে পড়েছিলাম যে ফ্রান্সের যে আইনসভা, সেই আইনসভাকে বলা হতো স্টেটস জেনারেল। তো এখন প্রশ্ন আসতে পারে যে স্টেটস জেনারেল অধিবেশন কে আহ্বান করতেন? তখন তোমার স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করতেন আসলে যে শাসক ছিলেন বা রাজা ছিলেন, তিনি আসলে আহ্বান করতেন। সেই সুবাদে তোমার ফরাসি বিপ্লবের সময় বা ফরাসি বিপ্লবের প্রাক্কালে স্টেটস জেনারেলের যে অধিবেশন হতো সেই অধিবেশনের আহ্বান করতেন ষোড়শ লুই। আরেকটি প্রশ্ন হয়ে থাকে যে স্টেটস জেনারেলের মোট সদস্য সংখ্যা কত ছিল ফরাসি বিপ্লবের ঠিক প্রাক্কালে? তো এটার উত্তর হবে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে স্টেটস জেনারেলের মোট সদস্য সংখ্যা ছিল 1214টি।
যেখানে যাজকদের সংখ্যা ছিল ৩০৮টি, অভিজাত শ্রেণীর জন্য বরাদ্দ ছিল ২৮৫টি, আর সাধারণ জনগণের জন্য বরাদ্দ ছিল ৬২১টি, অর্থাৎ ১২১৪টি সদস্য বা আসন ছিল তোমার স্টেট জেনারেলে। আরো কিছু প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে। যদি তোমাদের বলা হয়ে থাকে যে ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল, তো এইভাবে উত্তর লিখবে যে ফরাসি বিপ্লব প্রথম হয়েছিল ইউরোপের ফ্রান্সে। কত সালে? ১৭৮৯ খ্রিস্টাব্দে। তবে এই বিপ্লবটি ফ্রান্সে শুরু হলেও খুব দ্রুত ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়েছিল। আরেকটি প্রশ্ন হতে পারে যে ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপের যে রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত ছিল তার নাম কি ছিল? তার নাম ছিল সনাতন শাসন পদ্ধতি বা ওল্ড রিজিম যেটাকে বলা হয়। আর এই ওল্ড রিজিমের প্রধান যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হলো স্বৈরাচারী রাজতন্ত্র। এটা মনে রাখবে। তো কি হবে উত্তরটা? ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপে যে রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত ছিল তার নাম ছিল সনাতন শাসন পদ্ধতি বা ওল্ড রিজিম, যার প্রধান বৈশিষ্ট্য ছিল স্বৈরাচারী রাজতন্ত্র। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। আর আমি যে পূর্বের ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলস অনলাইন ক্লাসে পেয়ে যাবে। তো পূর্বের ক্লাসগুলো এবং পরবর্তী ক্লাসগুলোর আপডেট পেতে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল আছে ট্রাভেলস অনলাইন ক্লাস, সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ওই আমার যে ইউটিউব চ্যানেল সেখানে যে আমার পোস্টগুলো আছে আমার ক্লাসের, সেই ক্লাসগুলো থেকে পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখে নেবে। তারপর সেই আলোচনার মধ্যে থেকে তোমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন খুঁজে বের করবে। আমি আমার যে পূর্বের ক্লাস, সেই ক্লাসগুলোতে যেই লাইনগুলোতে বা যে টপিকগুলোতে যে শিরোনামগুলোতে দিয়ে তোমার মনে করো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, সেই বিষয়গুলো আমি আসলে তখন মেনশন করে দিয়েছি। তো সেই ক্লাসগুলো করবে, সেই ক্লাসগুলো থেকে তোমরা নিজেরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হতে পারে তোমাদের মনে হতে মনে হতে পারে যে এগুলো আসতে পারে, তো সেগুলো একটু ভালো করে তোমরা সেগুলোর উত্তর গুগল থেকে নিয়ে নিতে পারো। এখন তো তোমরা মনে করো যে গুগল থেকে বিভিন্ন তথ্য তোমরা পেতে পারো। তো আমি যে প্রশ্নগুলো বলেছি, এক লাইনে বলেছি, তোমরা সেগুলো বিভিন্ন বই থেকে এবং গুগল থেকে সার্চ দিয়ে সেগুলোকে তোমাদের মতো করে সাজিয়ে সুন্দর করে এগুলো নোট করে রাখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে। কারণ যে কোনো সময় তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ক্লাসগুলো আম, তোমাদের মানে তোমরা আমার দীর্ঘ সময় নিয়েই আমার এই ক্লাসগুলো করেছো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য আমার যে ইউটিউব চ্যানেল রাবিয়াস অনলাইন ক্লাস, সেটি সাবস্ক্রাইব করে রাখবে। আর নিয়মিত পড়াশোনা করবে, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।